প্রথম পর্বে যা যা ঘটেছিল। তারানাথ নিজের বন্ধু নেপাল ও তার পরিবারকে রক্ষা করার উদ্দেশ্যে গ্রামে আসেন। সেখানে আসা মাত্রই তার চোখে পড়ে এক বৃদ্ধের অকাল মৃত্যু। কিন্তু সেই বৃদ্ধের পাশে ধোঁয়ার আবরণের মধ্যে তিনি কারোর সন্ধান পান, তবে সেটি খুবই সাময়িক সময়ের জন্য চোখের সামনে এসে আবারও গায়েব হয়ে যায়। এরপরে এক মহিলাকে তিনি সেদিকে ছুটে আসতে দেখেন ও বিলাপ বকতে দেখেন। পরে গ্রামের মোড়ল মশাইয়ের সাথে তারানাথের সাক্ষাৎ ঘটে, আর সেই সাক্ষাতের মধ্যে দিয়েই তিনি জানতে পারেন যে তার বন্ধু নেপাল আর বেঁচে নেই। ইংরেজদের হাতে তার মৃত্যু ঘটেছে। এই বিষয়টি নিয়ে সারা রাত ভাবতে থাকেন তারানাথ। গ্রামের মধ্যে একাধিক আকস্মিক মৃত্যুর বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তিত হয়ে পড়েন তিনি। কিন্তু সেদিনই রাতের বেলা এক বিকট চিৎকারে ঘুম ভেঙে তিনি নেপালের বীভৎস চেহারাটিকে নিজের চোখের সামনে দেখতে পান। পরের দিন সকালে মোড়ল মশাইকে রাতের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি দেখেন মোড়ল মশাই গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছেন। এর পরের অংশ এই গল্পে। হ্যাঁ ঠাকুর মশাই, এর পরের অংশটি শোনবার জন্য তো অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি আমি। বলুন বলুন, কি ঘটেছিল? কিভাবে সেই রহস্যের জট খুললেন আপনি? সেদিন গ্রামের লোকজনকে ডেকে মোড়ল মশাইয়ের দাহ সংস্কারের কাজ সম্পন্ন করলাম আমি। কারণ আত্মা মুক্ত না হলে এইভাবেই বিদেহী বেশে তাকে ঘুরে বেড়াতে হয়। আমি শ্মশানে পৌঁছে দাহ কাজ সমাপ্ত করে নবীনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনারা কি নেপালের বিষয়ে কিছু জানেন? মানে মৃত্যুর পরে কি আপনারা ওর দাহ কার্য ঠিকভাবে সম্পন্ন করেছিলেন? না, ইংরেজরা নেপালের দেহটিকে ওখান থেকে নিয়ে গিয়েছিল। এরপরে নদীর পাড়ে ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসেছিল। ওদের অত্যাচারের শেষ ছিল না বাবু। মানুষটাকে নৃশংসভাবে মেরে ওদের শান্তি হয়নি। এরপরে আবার জঙ্গলের মধ্যে বুনো শিয়াল কুকুরের খাবারে পরিণত না করা পর্যন্ত তাদের আঁশ মিটল কই? কি সর্বনাশ! এখানেই তো সব থেকে বড় বিপর্যয় ঘটে গিয়েছে। এবারে বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন আপনি? দয়া করে বলুন। এমনিতেই কেউ যদি অপঘাতে মারা যায় তাহলে তার আত্মা তার শরীরের পাশে একটানা 12 দিন পর্যন্ত ঘুরতে থাকে। কিন্তু এই 12 দিনের মধ্যেই যদি সেই দেহটির দাহ সংস্কারের কাজ সম্পন্ন করে দেওয়া যায় তাহলে তার আত্মা মুক্ত হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে তার কোনোটাই ঘটেনি, ফলে নেপালের আত্মা এখনো ওর শরীর ছাড়তে পারেনি। যে করেই হোক ওর শরীরের অবশিষ্টাংশগুলোকে খুঁজে বার করে আমাদের দাহ করতেই হবে। ও যতদিন শরীরের মায়া ত্যাগ করতে না পারবে ততদিন পর্যন্ত নেপালের মুক্তি ঘটবে না। কি সর্বনাশের কথা বলছেন আপনি? এখন আপনি ওই ঘন জঙ্গলের মধ্যে কোথায় তাকে খুঁজে পাবেন? এতদিনে হয়তো শিয়ালে কুকুরে কিংবা কোনো হিংস্র জন্তুতে মিলে ওর শরীরটাকে একেবারে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে। আর কোনো কিছুই নেই, সবটাই নিঃশেষিত। এই কাজ করতে মোটেও যাবেন না আপনি। ওই জঙ্গলে গেলে আপনি আর বেঁচে ফিরতে পারবেন না। তা বললে হয় নাকি? আমি এই গ্রামে এসেছিলাম আমার বন্ধুকে রক্ষা করতে। এখন দেখছি যে রক্ষক সেই ভক্ষকে পরিণত হয়েছে। ওকে শান্ত করতে হলে ওর ওই শরীরটাকে খুঁজে বার করে সেটিকে দাহ করতেই হবে। আমি কালকেই একবার ইংরেজদের বড় সাহেবের সাথে সাক্ষাৎ করব। শুনেছি উনি নাকি এই গ্রামের সীমান্তেই শিবির গড়েছেন। ওনার সাথে সাক্ষাৎ করে কোনো লাভ হবে না, কারণ ওনারা এসবে বিশ্বাসই করেন না। ওনারা ভূত প্রেতে একেবারেই বিশ্বাস করেন না। কিন্তু আমি শুনেছি ওদের মধ্যে থেকেও এইভাবেই কেউ না কেউ গায়েব হয়ে গিয়েছে। সেসবের পরেও যে কিভাবে ওরা বিশ্বাস করছে না তা জানি না। হয়তো গোটা গ্রাম নিঃশেষিত হলে তবে ওদের বিশ্বাস জন্মাবে। নবীনে চলে গেলে আমি ভাবলাম আমাকে যে করেই হোক বড় সাহেবের সাথে সাক্ষাৎ করে আসতেই হবে।
সেদিন রাতটা আমি গ্রামের মন্দিরে কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ বিপদ যে হারে বেড়ে চলেছিল তাতে করে নিজের প্রাণ বাঁচানোটা তখন সব থেকে বেশি আবশ্যিক হয়ে দাঁড়িয়েছিল। আমার গলা শুনতে পাচ্ছিস দাঁড়ানাথ? কিরে দাঁড়ানাথ, আমাকে শুনতে পাচ্ছিস তুই? এখান থেকে চলে যা, নিজের ভালো চাস তো এখান থেকে চলে যা বলছি। কে কে ওখানে? মন্দিরের দাওয়ার বাইরে কে দাঁড়িয়ে? না, এ তো নেপালের আত্মা। কি ভয়ঙ্কর! নেপাল এই সব কিছু করছে, এসবের পিছনে ও রয়েছে। তাহলে আমার ধারণা একেবারে হুবহু মিলেই গেল। আমি জানতাম এমনটাই ঘটবে। না, এবারে আমাকে সেটাই করতে হবে যেটা আমি ঠিক করেছি। কে আপনি এখানে কার অনুমতি নিয়ে আসিয়াছেন? বড় সাহেব, আমাকে মার্জনা করবেন, আমি আপনাদের প্রাণ রক্ষার্থেই এখানে এসেছি। এখনই যদি কিছু না করেন তাহলে জল হাতের বাইরে বেরিয়ে যাবে। ইংরেজদের ক্ষতি করিবে কে? ওই গ্রামবাসীরা। কোনদিনও আমাদের সাথে পেরে উঠিতে পারিবে না ওরা। গরিব ভিখিরির দল, ওদের ক্ষমতা কতটুকু? না, আপনি ভুল করছেন সাহেব। বিপদ যে সবসময় চোখের সামনেই থাকবে এমনটা আপনাকে কে বলল? বিপদ অনেক সময় আমাদের আড়ালেও থাকে, সেখান থেকেও সে আমাদের উপরে ছড়ি ঘোরায়। আমি আপনার কোনো কথাই বুঝিতে পারিতেছি না। আপনি কোন বিপদের কথা বলিতেছেন? আপনি ভূত প্রেতে বিশ্বাস করেন বড় সাহেব? ভূত প্রেতে? ধুর, ওসব গ্রামের লোকেদের কথা। কুসংস্কার পুষিয়া রাখিয়াছে ওরা। আপনি কিছুই জানেন না বড় সাহেব। এই গ্রামের বুকে একের পর এক খুন হয়ে চলেছে। খুন মানে কি? একের পর এক মানুষকে দড়ির সাথে ঝুলতে দেখা যাচ্ছে। এরপরেও আপনি বলবেন যে এগুলো সবাই ইচ্ছে করে করছে? আরে হ্যাঁ, নয়তো আবার কি? এরা কেউ খেতে পায় না। আমাদের নির্দিষ্ট সময়ে খাজনা না দেওয়ার কারণে আমরা অনেকেরই জমি হাতিয়ে নিয়েছি। এখন তারা আর ফসল ফলাইতে পারিতেছে না। ওই জমির দখল এখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। সেই কারণেই খাবারের কষ্টে সব কটা আত্মহত্যা করিতেছে। আর যাক আমাদের বিরুদ্ধে চাপকে সব কটাকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমাদের ভালোই জানা আছে। না 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 বড় সাহেব, এখনো সময় আছে। আসল সত্যিটা বোঝার চেষ্টা করুন। এসবের পিছনে রয়েছে নেপালের আত্মা। সে সকলের প্রাণ নিচ্ছে। আমি নিজে তাকে দেখেছি, বিশ্বাস করুন। স্যার, শিগগিরই চলুন, অনর্থ ঘটে গিয়েছে। কি ঘটিয়াছে? আরে কি ঘটিয়াছে বলিবে তো? অমন ভাবে মুখ কালো করিয়া দাঁড়াইয়া রইলেছে। স্যার, আমাদের দুই সঙ্গীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তাদের দেহগুলি ঘরের সিলিং এর সাথে ঝুলতে দেখা গিয়েছে। গলায় ঠিক ওইভাবেই ফাঁস পরানো রয়েছে যেভাবে। কি হলো? থামিলে কেন? বলো। ঠিক যেভাবে সেদিন আপনি দাঁড়িয়ে থেকে নেপালকে গলায় ফাঁস পরিয়ে মেরে ফেলেছিলেন, একেবারেই সেইভাবে। না, এ কিছুতেই হইতে পারে না। এমন সময় কেউ ওই ঘরের মধ্যে অদৃশ্য অবস্থায় জোরে জোরে হাসতে শুরু করলো আর বলতে লাগলো, সবকটাকে শেষ করে ফেলবো। আমাকে মারার সময় হাত কেঁপেছিল তোদের? তাহলে আমি তোদেরকে ছাড়বো কেন? একে একে প্রত্যেকের প্রাণ নেব, প্রত্যেকের। কে ওখানে? না,
ঘরের মধ্যে থাকা জিনিসপত্রগুলো স্থান থেকে স্থানান্তরে উড়ে যেতে শুরু করলো। একটা বড় ফুলদানি এসে লাগলো বড় সাহেবের কপালে। বড় সাহেব নিজেকে সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলেন। দেখলাম হিড় হিড় করে কেউ তার পাটা ধরে বাইরের দিকে নিয়ে যাচ্ছে, আর বড় সাহেব ভয়ে আর আতঙ্কে চিৎকার করে বলছেন, ছাড়িয়ে দাও, আমাকে ছাড়িয়ে দাও। কে কে ওইখানে? আমি আমি আমাকে দেখতে পাবি না তুই? যখন চোখের সামনে ছিলাম তখন প্রতিদিন জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিয়েছিলিস। এখন আর আমাকে কোনোভাবেই বেঁধে রাখতে পারবি না। এখন আমি সম্পূর্ণ মুক্ত। আমি বাধ্য হয়ে এক বিশেষ মন্ত্র সেই সময় উচ্চারণ করতে শুরু করলাম। ওম হিম হুম ক্লিম পিশাচনাশায়, ওম হুম হিম ক্লিম ক্লিম মে হম মে হি মে। দেখলাম সেই হাসির শব্দটি থেমে গিয়েছে, আর বড় সাহেব মাটির উপরে উপুর হয়ে পড়ে কাঁপছেন। আমি তাকে ধরে তুললাম। এইবারে যে বিশ্বাস না করিয়া আর উপায় নাই। আমি আপনার সব কথাই বুঝতে পারিয়াছি, কিন্তু এখন এই বিপদের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া সম্ভব বলিতে পারেন? এখন মাত্র দুটো পথই খোলা আছে। প্রথমে আমাদেরকে ওই জঙ্গলে গিয়ে নেপালের শরীরটাকে খুঁজে বার করতে হবে, আর তারপর এই গ্রাম ছেড়ে আপনাদেরকে সরে যেতে হবে। তা না হলে সে আপনাদের পাশাপাশি এই গ্রামে অবস্থানকারী সকলকেই শেষ করে ফেলবে। সেটা আজকের ঘটনা নয়, 2 মাস আগের ঘটনা। এই 2 মাস ধরিয়া ওই জঙ্গলের গভীরে পড়িয়া রহিয়াছে তার দেহ। সেটা কি এখনো অক্ষত অবস্থায় রহিয়াছে বলিয়া আপনি মনে করেন? আমাদের হাতে সময় নষ্ট করবার মতন সময় আর নেই। আজকে রাতেই আমাদেরকে ওই জঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দিতে হবে। জানবেন, আপনি আমার সঙ্গে যাবেন। আমার কাছে মন্ত্রের শক্তি রয়েছে, আর সেটির দ্বারা আমি একটু হলেও নেপালের বিদেহী আত্মাকে প্রতিরোধ করতে পারবো। কিন্তু সফল হতে পারবো কিনা জানি না, কারণ এদের শক্তি অসীম। বেশ, আপাতত সেটাই করিব। আজকে রাতেই আমি ও আর একজন প্রতিনিধি আপনার সাথে মশাল হাতে জঙ্গলের দিকে যাইব। চলুন, রাত বেশ ঘন হয়েছে। আজকে আবার অমাবস্যা। এই দিনে কিন্তু এই সকল আত্মারা অনেক বেশি প্রভাবশালী হয়ে ওঠেন। তাই আমার সাথে সাথেই যাবেন, অনুসরণ করবেন আমাকে। ঠিক আছে। এই শোনো, তুমিও আমাদের সঙ্গেই থাকিও। যেদিকে যাইতেছি সেই দিকেই যাইবে। মশালটাকে ঠিক করিয়া ধরো। আমরা জঙ্গলের সামনে গিয়ে উপস্থিত হলাম। সে একেবারে অন্ধকারের চূড়ামণি বলতে পারো। সামনে এগোনোর তিলদ্দ জায়গাটুকুও নেই। তবুও মশালের আলোতে যেটুকু দেখা যাচ্ছে সেই পথ ধরেই আমরা 3 জন মিলে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। ছেড়ে দাও আমাকে। বড় সাহেব, ওই দেখুন, শূন্যে একটা ধারালো তলোয়ার এগিয়ে আসছে আমাদের দিকে। বাঁচুন, বাঁচুন! সেই ইংরেজ প্রতিনিধির শিরখানা কেউ যেন ধারালো তলোয়ারের আঘাতে ধর থেকে আমাদের চোখের সামনেই আলাদা করে দিল। বড় সাহেব ওই দেখে থরথর করে কাঁপতে লাগলেন। এর কি কোনো ভেদ নাই? কি হইবে এখন? আমাদের দুজনকেও তো এইবারে এই করিয়াই শেষ হইয়া যাইতে হইবে। না, এর একটা বিহিত করিতেই হইবে আপনাকে। আমি সামনের দিকে এগোতে থাকলাম। এমন সময় দেখি জঙ্গলে ঝোপের আড়ালে পড়ে রয়েছে কিছু নরকঙ্কাল। সেটি দেখা মাত্রই আমি আন্দাজ করে ফেললাম যে এটিই হবে নেপালের দেহের অবশিষ্টাংশ।
আমি পিছনের দিকে ফিরে বড় সাহেবকে ডাকতে যাব, এমন সময় দেখি বাঁচাও বাঁচাও আমাকে, কে কোথায় আছো, বাঁচাও! বলতে বলতেই আমার চোখের সামনে কেউ অদৃশ্য বেগে ধেয়ে এসে একটা ধারালো তলোয়ারের আঘাতে বড় সাহেবের মাথাটাও এক কোপে ধর থেকে আলাদা করে দিল। রক্তের ফোঁটাগুলো ছিটে এলো আমার চোখে মুখে, সাথে সাথে মেঘটা গর্জন করে উঠল, আর সেই সাথে শুনতে পেলাম অট্টহাসির শব্দ। এইসব ছেড়ে তার না, চলে যা এখান থেকে, চলে যা। এ বড়ও কি ভয় লাগছে না তোর? হ্যাঁ, নাকি একেবারে মৃত্যুর পরই ভয়টা আসবে শরীরে? তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। জানি জানি তোর সাথে অনেক খারাপ হয়েছে, অপঘাতে মারা যেতে হয়েছিল তোকে, কিন্তু এর শাস্তি তুই নিরীহ মানুষগুলোকে কিছুতেই দিতে পারিস না। তোর মুক্তি ঘটেনি বলেই আজও তোকে এইখানে এইভাবে বিদেহী আত্মার বেশে ঘুরে বেড়াতে হচ্ছে। তোকে আমি মুক্তি দেব, আমি দেব। আর ঠিক তখনই নেপালের আত্মা আমার সামনে প্রকট হলো। আমি এদের কাউকে ছাড়িনি আর ছাড়বো না, কারণ এরা কেউ আমার শান্তি চায়নি। কি পাপ করেছিলাম আমি? হ্যাঁ, কি পাপ করেছিল আমার পরিবার যে আমাকে একেবারে প্রাণে শেষ করে দিতে হলো? অনেক সহ্য করেছিলাম, অনেক, কিন্তু তারপরে ওরা আমার এই সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাই এদের আমার হাত থেকে কোনো নিস্তার নেই। এই বলেই সেই প্রেত ভয়ঙ্কর গর্জন করতে করতে আমার দিকে ধেয়ে আসতে শুরু করলো। কিন্তু তার পূর্বে, তার অলক্ষ্যেই আমি পৌঁছে গিয়েছিলাম ওই কঙ্কালগুলির কাছে। সে তার গতিবেগের তীব্রতা নিয়ে আমার দিকে ধেয়ে আসার সঠিক মুহূর্তেই আমি আমার হাতে থাকা সেই মশালের আগুনটি ঠেকিয়ে দিলাম সেই সকল অবশিষ্টাংশের উপর, আর সাথে সাথে মন্ত্রের দ্বারা সেগুলোকে অগ্নির সম্মুখে আনতেই দাউ দাউ করে সেগুলি জ্বলতে শুরু করলো, আর শুনতে লাগলাম প্রেতের চিৎকার। সেদিন ওই পবিত্র আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল সেই অবশিষ্টাংশ। মুক্তির নিঃশ্বাস ফেলতে পেরেছিল সেই গ্রাম, কিন্তু ইংরেজদের কাউকে রক্ষা করতে পারিনি আমি। তবে নেপালের অমন নৃশংস মৃত্যুটিকে আজও মন থেকে মেনে নিতে পারিনি। জীবিত থাকতে তার পাশে থাকতে না পারলেও বন্ধু হিসাবে আমি আমার কর্তব্যে কোনো ত্রুটি রাখিনি। ওর আত্মার শান্তির উদ্দেশ্যে সেদিন আমাকে নিজের জীবনের ঝুঁকি নিয়েই সেই কাজ সম্পন্ন করতে হয়েছিল। বাপরে, এতক্ষণ ধরে মনে হলো যেন কোনো কাহিনী শুনছি না, সবকিছুকে যেন চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। বিশ্বাস করুন ঠাকুরমশাই, আপনার প্রতিটি শব্দের মধ্যে এক অসাধারণ জাদু রয়েছে। যাক, আজ তবে উঠি। ওই দেখুন, বাইরে আবার মেঘের গর্জন শুরু হয়েছে। আবার একদিন এসে আপনার কাছে আরো ভয়ের একখানা গল্প শুনে যাব, কেমন? আসলাম ঠাকুর মশাই। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে তো আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ।